স্বামীজির বাণী ও রচনা থেকে কলকাতা অভিনন্দনের উত্তর। 1897 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাটিতে কলিকাতাবাসীগণের পক্ষ হইতে স্বামীজিকে এক অভিনন্দন পত্র প্রদত্ত হয়। সভাপতি রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুরের সংক্ষিপ্ত ভাষণের পর অভিনন্দনের উত্তরে স্বামীজি বলেন, মানুষ নিজের মুক্তির চেষ্টায় জগৎ প্রপঞ্চের সম্বন্ধ একেবারে ত্যাগ করিতে চায়। মানুষ নিজ আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধবের মায়া কাটাইয়া সংসার হইতে দূরে, অতি দূরে পলাইয়া যায়। চেষ্টা করে দেহগত সকল সম্বন্ধ, পুরাতন সকল সংস্কার ত্যাগ করিতে। এমনকি সে নিজে যে সার্ধ ত্রিহস্ত পরিমিত দেহধারী মানুষ, ইহাও ভুলিতে প্রাণপণ চেষ্টা করে। কিন্তু তার অন্তরে অন্তরে সর্বদাই সে একটি মৃদু অস্ফুট ধ্বনি শুনতে পায়। তার কর্ণে একটি সুর সর্বদা বাজিতে থাকে। কে যেন দিবারাত্র তার কানে কানে মৃদু স্বরে বলিতে থাকে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়েছি। হে ভারত সাম্রাজ্যের রাজধানীর অধিবাসীগণ, তোমাদের নিকট আমি সন্ন্যাসীভাবে উপস্থিত হই নাই, ধর্মপ্রচারক রূপেও নহে, কিন্তু পূর্বের মতো সেই কলকাতার বালক রূপে তোমাদের সহিত আলাপ করিতে আসিয়াছি। হে ভাতৃগণ, আমার ইচ্ছা হয় এই নগরীর রাজপথের ধূলির ওপর বসিয়া বালকের মতো সরল প্রাণে তোমাদেরকে আমার মনের কথা সব খুলিয়া বলি। অতএব তোমরা যে আমাকে ভাই বলিয়া সম্বোধন করিয়াছ, সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি। হ্যাঁ, আমি তোমাদের ভাই, তোমরাও আমার ভাই। পাশ্চাত্য দেশ হইতে প্রত্যাবর্তনের অব্যবহিত পূর্বে একজন ইংরেজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করেন, স্বামীজি, 4 বছর বিলাসের লীলাভূমি, গৌরবের মুকুটধারী মহাশক্তিশালী পাশ্চাত্য দেশ ভ্রমণের পর মাতৃভূমি আপনার কেমন লাগবে? আমি বললাম, পাশ্চাত্য ভূমিতে আসিবার পূর্বে ভারতকে আমি ভালোবাসিতাম। এখন ভারতের ধূলিকণা পর্যন্ত আমার নিকট পবিত্র, ভারতের বায়ু আমার নিকট এখন পবিত্রতা মাখা, ভারত আমার নিকট এখন তীর্থস্বরূপ। ইহা ব্যতীত আর কোনো উত্তর আমার মনে আসিল না। হে কলকাতাবাসীগণ, আমার ভাতৃগণ, তোমরা আমার প্রতি যে অনুগ্রহ প্রদর্শন করিয়াছ, সেই জন্য তোমাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা আমার পক্ষে সাধ্যাতীত। অথবা তোমাদেরকে ধন্যবাদ দেওয়াই বাহুল্য মাত্র, কেননা তোমরা আমার ভাই, যথার্থ ভাতার কাজই করিয়াছ। ওহো, হিন্দু ভাতারই কাজ। কারণ এরূপ পারিবারিক বন্ধন, এরূপ সম্পর্ক, এরূপ ভালোবাসা আমাদের মাতৃভূমির চতুর্সীমার বাইরে আর কোথাও নাই। এই চিকাগো ধর্মমহল সভায় একটি বিরাট ব্যাপার হইয়াছিল, সন্দেহ নাই। ভারতবর্ষে বহু নগর হইতে আমরা এই সভায় উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়াছি। তাহারা আমাদের প্রতি সহৃদয়তা প্রকাশ করার জন্য ধন্যবাদারও বটে। কিন্তু এই ধর্ম মহাসভার যথার্থ ইতিহাস যদি জানতে চাও, যথার্থ উদ্দেশ্য যদি জানতে চাও, আমার নিকট শোনো। তাদের ইচ্ছা ছিল নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠা করা। সেখানকার অধিকাংশ লোকের ইচ্ছা ছিল খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা এবং অন্যান্য ধর্মগুলিকে হাস্যাস্পদ করা। কার্যত ফল তাদের ইচ্ছানুরূপ না হইয়া অন্যরূপ হইয়াছিল। বিধির বিধানে অন্য কিছু হইবার উপায়ই ছিল না। অনেকেই সদয় ব্যবহার করিয়াছিল, তাদেরকে যথেষ্ট ধন্যবাদ দেওয়া হইয়াছে। আসল কথা এই, আমার আমেরিকা যাত্রা ধর্ম মহাসভার জন্য নয়। এই সভার দ্বারা আমাদের পথ অনেকটা পরিষ্কার হইয়াছে, কাজেরও সুবিধা হইয়াছে বটে। সেই জন্য আমরাও উক্ত মহাসভার সভ্যগণের নিকট বিশেষ কৃতজ্ঞ। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ধন্যবাদ যুক্তরাষ্ট্র নিবাসী সহৃদয় অতিথি বৎসল উন্নত মার্কিন জাতির প্রাপ্য, যাহাদের মধ্যে ভ্রাতৃভাব অপর জাতি অপেক্ষা বিশেষভাবে বিকশিত হইয়াছে। কোনো মার্কিনের সহিত ট্রেনে 5 মিনিটের জন্য আলাপ হইলেই তিনি তোমার বন্ধু হইবেন এবং অতিথিরূপে বাটিতে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া প্রাণের কথা খুলিয়া বলিবেন। ইহাই মার্কিন চরিত্রের বৈশিষ্ট্য, ইহাই তাহাদের পরিচয়। তাদের ধন্যবাদ দেওয়া আমাদের কর্ম নয়। আমার প্রতি তাহাদের সহৃদয়তা বর্ণনাতীত। আমার প্রতি তাহারা যে অপূর্ব সদয় ব্যবহার করিয়াছেন, তা প্রকাশ করিতে আমার বহু বৎসর লাগিবে। কিন্তু শুধু মার্কিনগণকে ধন্যবাদ দিলেই চলবে না। তাহারা যতদূর ধন্যবাদার্হ, আটলান্টিকের অপর পারে সেই ইংরেজ জাতিকেও আমাদের সেরূপ বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত। ইংরেজ জাতির প্রতি তামা অপেক্ষা অধিকতর ঘৃণা পোষণ করিয়া কেহই কখনো ইংল্যান্ডে পদার্পণ করে নাই। এই সভামঞ্চে যে সকল ইংরেজ বন্ধু রহিয়াছেন, তাহারাই সে বিষয়ে সাক্ষ্য দেবেন। কিন্তু যত আমি তাহাদের সহিত একত্র বাস করিতে লাগিলাম, যতই তাহাদের সহিত মিশিতে লাগিলাম, যতই দেখিতে লাগিলাম ব্রিটিশ জাতির জীবনযন্ত্র কীরূপে পরিচালিত হইতেছে, ততই বুঝিতে লাগিলাম ওই জাতির হৃৎস্পন্দন কোথায়। ততই তাহাদেরকে ভালোবাসিতে লাগিলাম। আর হে ভাতৃগণ, এখানে এমন কেউই উপস্থিত নাই যিনি ইংরেজ জাতিকে এখন
আমার অপেক্ষা বেশি ভালোবাসেন। তাঁদের বিষয়ে ঠিক ঠিক জানিতে হইলে সেখানে কী কী ব্যাপার ঘটিতেছে তা দেখিতে হইবে এবং তাহাদের সহিত মিশিতে হইবে। আমাদের জাতীয় দর্শনশাস্ত্র বেদান্ত যেমন সমুদায় দুঃখই অজ্ঞান প্রসূত বলিয়া সিদ্ধান্ত করিয়াছেন, সেরূপ ইংরেজও আমাদের মধ্যে বিরোধ ভাব অধিকাংশ ক্ষেত্রেই অজ্ঞানজনিত বলিয়া জানিতে হইবে। আমরা তাহাদের জানি না, তাঁরাও আমাদের জানেন না। দুর্ভাগ্যক্রমে পাশ্চাত্য দেশবাসীগণের ধারণা এই যে আধ্যাত্মিকতা এমনকি চরিত্রনীতি পর্যন্ত সাংসারিক উন্নতির সঙ্গে চিরসংশ্লিষ্ট। আর যখনই কোনো ইংরেজ বা অপর কোনো পাশ্চাত্য দেশবাসী ভারতবর্ষে পদার্পণ করেন এবং দেখিতে পান এখানে দুঃখ দারিদ্র্য অপ্রতিহতভাবে রাজত্ব করিতেছে, অমনি তিনি সিদ্ধান্ত করিয়া বসেন এদেশে কোনো ধর্ম থাকিতে পারে না, নীতিও থাকতে পারে না। তাঁর নিজের অভিজ্ঞতাই সত্য। ইউরোপের শীতপ্রধান জলবায়ুর জন্য এবং অন্যান্য নানা কারণে সেখানে দারিদ্র্য ও পাপ একত্র অবস্থান করে দেখা যায় ভারতবর্ষে, কিন্তু তাহা নহে। আমার অভিজ্ঞতায় এই ভারতবর্ষে যে যত দরিদ্র সে তত বেশি সৎ প্রকৃতি, কিন্তু ইহা ঠিক ঠিক উপলব্ধি করার সময় সাপেক্ষ। ভারতবর্ষের জাতীয় জীবনে এই গুপ্ত রহস্য বুঝিবার জন্য দীর্ঘকাল ভারতে বাস করিয়া সময় নষ্ট করিতে কয়জন বিদেশি প্রস্তুত আছেন? এই জাতির চরিত্র ধৈর্য সহকারে অধ্যয়ন ও উপলব্ধি করিবার লোক অল্পই আছেন। এখানেই এমন এক জাতির বাস যাহাদের নিকট দারিদ্র্য বললে পাপ বোঝায় না। কেবল তাই নয়, দারিদ্র্যকে এখানে অতি উচ্চাসনে দেওয়া হয়। এখানে দরিদ্র সন্ন্যাসীর বেশি শ্রেষ্ঠ সম্মান পাইয়া থাকে। পক্ষান্তরে আমাদেরকে পাশ্চাত্য সমাজে রীতিনীতি অতি ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করিতে হইবে। তাদের সম্বন্ধে হঠাৎ একটা সিদ্ধান্ত করিয়া ফেললে চলবে না। তাদের স্ত্রী পুরুষের মেলামেশা এবং অন্যান্য আচার ব্যবহার সবগুলিরই অর্থ আছে, সবগুলিরই ভালো দিক আছে। কেবল তোমাদিগকে যত্নপূর্বক ধৈর্য সহকারে ওগুলি আলোচনা করিতে হইবে। আমার একথা বলিবার উদ্দেশ্য ইহা নহে যে আমরা তাদের আচার ব্যবহারে অনুকরণ করিব বা তাহারা আমাদের অনুকরণ করিবেন। সকল দেশেরই আচার ব্যবহার বহু শতাব্দীর অতি মৃদুগতিতে ক্রমবিকাশের ফলস্বরূপ এবং সবগুলির গভীর অর্থ আছে। সুতরাং আমরাও যেন তাদের আচার ব্যবহারগুলি দেখিয়া উপহাস না করি, তাহারাও যেন আমাদের আচারগুলিকে বিদ্রুপ না করেন। আমি এই সময় আরেকটি কথা বলিতে চাই। আমার মতে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডে আমার প্রচার কার্য অধিকতর সন্তোষজনক হইয়াছে। অকুতোভয় দৃঢ় অধ্যবসায়শীল ইংরেজ জাতির মস্তিষ্কে কোনো ভাব যদি একবার প্রবেশ করিয়া দেওয়া হয়, তাহার মস্তিষ্কের খুলি যদিও অন্য জাতি অপেক্ষা স্থূলতর, সহজে কোনো ভাব ঢুকিতে চায় না, কিন্তু যদি অধ্যবসায় সহকারে তাদের মস্তিষ্কে কোনো ভাব প্রবেশ করিয়া দেওয়া যায়, উহা তাদের মস্তিষ্কে থাকিয়া যায়, কখনো বাহির হয় না। আর ওই জাতির অসীম কার্যকরী শক্তি বলে বীজভূত সেই ভাব হইতে অঙ্কুর উদ্গত হইয়া অবিলম্বে ফল প্রসব করিবে। অন্য কোনো দেশে সেরূপ নহে। এই জাতির যেমন অপরিসীম কার্যকরী শক্তি, এই জাতির যেমন অনন্ত জীবনী শক্তি, অপর কোনো জাতির মধ্যে সেরূপ দেখিতে পাইবে না। এই জাতির কল্পনা শক্তি অল্প, কার্যকরী শক্তি বেশি। আর এই ইংরেজ হৃদয়ের মূল উৎস কোথায় তাহা কে জানে? তার হৃদয়ের গভীরে যে কত কল্পনা ও ভাবোচ্ছ্বাস লুক্কায়িত তা কে বুঝিতে পারে? ইংরেজ বীরের জাতি, প্রকৃত ক্ষত্রিয়, তাদের শিক্ষায় ভাব গোপন করা, ভাব কখনো না দেখানো। বাল্যকাল হইতেই তারা এই শিক্ষা পাইয়াছেন। দেখবেন খুব কম ইংরেজ কখনো নিজ হৃদয়ের ভাব প্রকাশ করিয়া ফেলিয়াছেন। পুরুষের কথা কেন, ইংরেজ নারীও কখনো হৃদয়ের আবেগ প্রকাশ করেন না। আমি ইংরেজ নারীকে এমন কাজ করিতে দেখিয়াছি যাহা করিতে অতি সাহসী বাঙালিও পশ্চাৎপদ হইবে। কিন্তু এই বীরত্বের পেছনে, এই ক্ষত্রসুলভ কঠিনতার অন্তরালে ইংরেজ হৃদয়ের ভাবধারার গভীর উৎস লুক্কায়িত। যদি আপনি একবার সেখানে পৌঁছতে পারেন, যদি ইংরেজের সহিত আপনার একবার ঘনিষ্ঠতা হয়, যদি তাহার সহিত মেশেন, যদি একবার আপনার নিকট তাহাকে তাহার হৃদয়ের কথা ব্যক্ত করাইতে পারেন, তবে ইংরেজ আপনার চিরবন্ধু, আপনার চিরদাস। এই জন্য আমার মতে অন্যান্য স্থান অপেক্ষা ইংল্যান্ডেই আমার প্রচার কার্য অধিকতর সন্তোষজনক হইয়াছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কাল যদি আমার দেহত্যাগ হয়, ইংল্যান্ডে আমার প্রচার কার্য অক্ষুণ্ণ থাকিবে এবং ক্রমশ বিস্তার লাভ করিতে থাকিবে, চলবে।